আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে সর্বসম্মতিক্রমে একমত হয়েছে 14 দল, আর তা কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জোট নেতারা। প্রধানমন্ত্রী ও জোট নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় বিএনপি জামাতকে জঙ্গিবাদী দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য। একই স্থানে অন্য এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে নাশকতা চালানো হয়েছে। আরো জানাচ্ছেন মুকসিমুল আহসান। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত ছাত্রলীগ নেত্রীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট, সন্ত্রাস এবং নৈরাজ্য কমেছে, অথচ দেশকে ধ্বংস করতে আন্দোলনের নামে সহিংসতা চালানো হয়েছে। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। পরে একই স্থানে 14 দলের নেতাদের নিয়ে সভা করেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সম্প্রতি কোটা আন্দোলনের নামে যে সহিংসতার নৈরাজ্য হয়েছে তার সবই ছিল উদ্দেশ্য প্রণোদিত। সেই সাথে সরকার প্রধান বলেন, জনগণের সেবা, বিশেষ করে মানুষের জীবনমানের উন্নয়নের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা সমীকরণ এবং মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো, সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এতটা করতো না। আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতাম সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি, তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। বৈঠক শেষে গণভবন গেটে ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের কথা জানান 14 দলের নেতারা। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত আমরা নিয়েছি, এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন। একই সঙ্গে জোট নেতারা জানান, 14 দল আশা প্রকাশ করে নিরাপরাধ কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির ঘটনায় আগামীকাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া সহিংসতায় আরও 3 জনের মৃত্যুর তথ্য পাওয়ার কথা মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে 150 জনের মৃত্যুর তথ্য পেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রকুনুদ্দিনের রিপোর্ট। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকের শুরুতেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে আলোচনা হয়। কথা বলেন একাধিক মন্ত্রী। পরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে মঙ্গলবার দেশ জুড়ে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনা যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে।
এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া প্রতিবেদনে আরও 3 জনের মৃত্যুর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটাবিন্দু আন্দোলনের নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। আজকের উনি সবাই বলেছেন, গতকালকে বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। এছাড়া এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়ন করা সিদ্ধান্ত মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলেও জানান মাহবুব হোসেন। এই সময়ে 60টি সিদ্ধান্ত গৃহীত হলেও 39টির বাস্তবায়ন হয়েছে এবং সংসদে 4টি আইন পাশ হয়েছে বলে জানান তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে দ্রুত সময়ের মধ্যে 6 সমন্বয়ককে পরিবারের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। দুপুরে 6 সমন্বয়ক প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে এ কথা জানান তিনি। এ সময় গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সাথে দেখা করেছে তাদের পরিবার। সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে, তারা এখনো পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের গতকালও বলছিলাম যে আজকেও কিন্তু তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে। আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সাথে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার সন্ধ্যায় রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। আমি অনুমতি চেয়েছিলাম, কারণ আমার পয়েন্ট ছিল যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোনো অধিকার নাই, কিন্তু যদি সেফ কাস্টডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে। ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব, কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এদিকে বগুড়াতে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি। আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সহ 10 শিক্ষার্থীকে। আর কিশোরগঞ্জে সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়েছে। 9 দফা দাবিতে বিকেলে বগুড়া শহরের কেন্দ্রবিন্দু সাতমাথায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় আটক করা হয় 3 শিক্ষার্থীকে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া জলেশ্বরী তলা এলাকা থেকে 7 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের মধ্যে রুকু আক্তার নামে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী। শহরে মহিলা কলেজ রোড, বনানী সহ বিভিন্ন পয়েন্ট আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সবশেষ 24 ঘন্টায় ঢাকা মহানগরী 243 মামলায় 2822 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একই সময় র্যাব ঢাকা সহ সারা দেশে নাশকতার অভিযোগে আরও 334 জনকে গ্রেফতার করেছে। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ দলের 7 নেতাকে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিটিভি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রামপুরা থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করে। এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মেহতাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলকে বনানী সেতু ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ওই থানার মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে এ মন্তব্য করে তিনি অভিযোগ করেন, আন্দোলন দমন করতে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সরকারের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে প্রকৃত সংখ্যা গোপন করা হয়েছে অভিযোগ করে সঠিক তালিকা প্রকাশের দাবিও জানান বিএনপি মহাসচিব। যারা হতাহত হয়েছেন তাদের পরিবারকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকারের নির্দেশে ময়না তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে। অনেক লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। মিথ্যাচার করে প্রকৃত সত্যকে আড়াল করা যাবে না মন্তব্য করে সব ঘটনার দায় দিয়ে ক্ষমতাসীনদের পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। এছাড়া ব্লক রেইড দিয়ে শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে এর নিন্দাও জানান তিনি। গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আর নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, চিরুনি অভিযানে অনেক শিক্ষার্থী হয়রানির শিকার হচ্ছেন, কেউ কেউ আতঙ্কে রাত কাটাচ্ছেন। এই অবস্থায় কোনো নিরপরাধ শিক্ষার্থীকে হয়রানি না করতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভাবছে, যেটা জাতির জন্য খুবই লজ্জাজনক। শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন ঘিরে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে উল্লেখ করে এই ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড নামে ডাকারও আহ্বান জানান শিক্ষকরা। 1969 সালে অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন। আমরা এখানে যারা জমায়েত হয়েছি, আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরাধিকারী, উত্তরসূরি। আর আমাদের যে সন্তানরা, যে ছাত্ররা যে অধিকারের জন্য, যে বৈষম্যহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, লড়াই করছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরই উত্তরসূরি। এই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে, এবং আমাদের করণীয় কি সেটাও ইতিহাস আমাদের উপর সেই দায়িত্ব চাপিয়ে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার অভিযোগ তুলে এই ঘটনার বিচার দাবি করেছেন দেশের ৭৪ বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও করেন তারা। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান বিক্ষুব্ধ নাগরিকেরা। সাম্প্রতিক এই সহিংস ঘটনা গত ১০০ বছরের ইতিহাসে বাংলাদেশ তো দূরের কথা, এই উপমহাদেশেও বিরল বলে উল্লেখ করেন তারা। বিবৃতিদাতারা বলেন, বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘের লোগো সম্বলিত সাঁজোয়া যান রাস্তায় নামিয়ে কারফিউ জারি, হেলিকপ্টার থেকে গুলি ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা দেশের ইতিহাসে নজিরবিহীন। হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করা, আন্দোলনের সমন্বয়কদের বাসা থেকে তুলে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ তাদের। সুলতানা কামাল, ডক্টর হামিদা হোসেন, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর শাহদিন মালিক, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ ৭৪ জন নাগরিক এই বিবৃতিতে স্বাক্ষর করেন। রাজধানী যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ভুল স্বীকার করে নেয়ায় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার এবং বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রোববার আইন লঙ্ঘন করে ফায়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী ডক্টর শাহদিন মালিক। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ হাইকোর্টকে বলেন, ওই শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া হবে না, তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে, আর এক্ষেত্রে শিশু আইনে পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন। কাদের বলেন, যে কোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং তাদের সকল দাবি পূরণ করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল তারপরও কেন সরকারের পদত্যাগ দাবি করছেন? বর্তমান সরকার ইতিহাসের ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসবে বলেও জানান তিনি। জনগণের শান্তি, শৃঙ্খলা ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে বলেও উল্লেখ করেন কাদের। দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে দেশের কম আয়ের মানুষদের। সঞ্চয় তো দূরের কথা, চড়া দ্রব্যমূল্যের বাজারে ঋণ করতে চলতে হচ্ছে অনেককে। সেক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতি নতুন করে অনেককেই দরিদ্র বানাতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর দেশের সাম্প্রতিক অচল অবস্থায় এ মাসে মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলেই আশঙ্কা তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। গায়ে খেটে ঢাকায় ৩ জনের সংসার চালান বিধবা নারী জাহানারা বেগম। তবে যা আয় করেন তা দিয়ে তার সংসার চলে কোনো রকম টেনে টুনে। জামাই মরে গেছে ৬ বছর ধরে, এখন আমার কে দিব? ওই কষ্ট হয়। জিপিএস ১২০ টাকা, এই জায়গাতে ১ কেজি না নিয়ে এক পা নেই, খাইতে তো হয়, পেটে তো মানে না। অন্যদিকে ৬৫ বছর বয়সেও রিকশা চালান আলতাফ মিয়া। চড়া দ্রব্যমূল্যের এই সময়ে সংসার চালাতে নিয়মিত ঋণ করতে হচ্ছে তাকে। যা কাম করি আবার খরচ নিজে খাই, কোনো কষ্ট হয়, চলা লাগে। একই রকম অবস্থা রাজধানীতে বসবাসরত বেশিরভাগ শ্রমজীবী মানুষের। তাদের অনেকেই ঘর ভাড়া আর খাওয়ার খরচ মেটাতে পারছেন না সীমিত আয় দিয়ে। না কাম না করলে খাইতে সমস্যা হলে ধার করি আবার ইয়ে করলে কাম কাজ করি আবার দিয়ে দিই। নিজের খরচা, ফ্যামিলির খরচা যোগান খুব কঠিন। বাজারে এখন তেল, চাল, আলু, পেঁয়াজ, মাছ, মাংস সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। দেশে গত বছরের মার্চ থেকে মূল্যস্ফীতি হচ্ছে ৯% বেশি। এর মধ্যে সাম্প্রতিক পরিস্থিতিতে বেশ কদিন অনেকটাই অচল ছিল আর্থিক কর্মকাণ্ড, যাতে এ মাসে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। আমাদের শিল্প কারখানা এগুলো তো বন্ধ ছিল, সেগুলো এখন চালু হয়েছে। সেগুলো যদি সঠিকভাবে চলতে থাকে তাহলে মানুষ ঘুরে দাঁড়াবে। কিন্তু মূল্যস্ফীতি তো কমবে বলে মনে হচ্ছে না। মূল্যস্ফীতি বরং এই মুহূর্তে বেড়েই গেছে, কিছুটা না, বেশ কিছু বেড়ে গেছে। তো এখানে এই দিকে বেশি নজর দিতে হবে। মূল্যস্ফীতির কষাঘাতে অনেকে নতুন করে দরিদ্র হতে পারেন বলে আশঙ্কা জানিয়ে এই বিশেষজ্ঞ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বস্তরে থাকা দুষ্টচক্র দমনে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা পদক্ষেপগুলো কিন্তু সঠিক নিচ্ছি, কিন্তু সেটা কাজ করছে না। এখানে কতগুলো দুষ্টচক্র আছে বাংলাদেশে, সেই দুষ্টচক্রগুলো এগুলোকে কাজ করতে দেয় না। যে আলুর বাজারে যেমন আছে, পেঁয়াজের বাজারে আছে, সেরকম ডলারের বাজারেও আছে, ব্যাংকেও আছে, সব জায়গায় দুষ্টচক্র কিছু আছে যারা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। তো এদেরকে নিয়ন্ত্রণে আর না আনলে আগামী দিনেও সমস্যা থেকে যাবে বলে আমি মনে করি। এছাড়া কম আয়ের মানুষের জন্য সরকারের চলমান সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের উদ্বেগ কিছুটা কমেছে জানিয়ে বিজিএমইএ বলছে, রপ্তানি পণ্য পেতে কিছুটা বিলম্ব হলেও আপাতত কোনো ক্রয়াদেশ বাতিল না করার প্রতিশ্রুতি দিয়েছে বায়ার্স ফোরাম। সোমবার বিকেলে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের জোট বায়ার্স ফোরামের সাথে বৈঠকের পর কথা জানায় সংগঠনটি। বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি সাংবাদিকদের জানান, ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করার পাশাপাশি বন্দরে কন্টেইনার জট নিরসনের তাগিদ দিয়েছেন বিদেশি ক্রেতা প্রতিনিধিরা। এছাড়া ভবিষ্যতে কোনো অস্থিরতায় তৈরি পোশাক শিল্প যেন কোনো দুর্ঘটনার শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিদেশি ক্রেতারা।
ইন্টারনেট সেবা আরও নিরবিচ্ছিন্ন করার জন্য তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন। এই বিষয়টা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলার জন্য বলেছে। কোনো ক্রয় দেশ বাতিলও হবে না, ডিসকাউন্টও হবে না, এয়ার শিপমেন্ট হবে না, এ বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা পাশে আছেন এই কথা বলেছেন। এবং এ কথা বলেছেন আবার ভবিষ্যতে আপনারা দৃষ্টি রাখবেন যারা বড় কোনো দুর্ঘটনা বা বড় কোনো সমস্যা না হয়। বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে পদত্যাগের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণ সমাধানের পথে না গিয়ে ছাত্র জনতাকে হত্যা সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এর সম্পূর্ণ দায় সরকার ও সরকারি দলের। জানমালের ক্ষয়ক্ষতির দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান তিনি। কারফিউ প্রত্যাহার ও জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ড সহ সামগ্রিক ঘটনায় নিরপেক্ষ তদন্ত সহ ৬ দফা দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। কোটা সংস্কার আন্দোলন দমনে নৃশংস হত্যাকাণ্ড সহ সরকারের পদত্যাগের দাবিতে ৩১ জুলাই ঢাকার পুরানা পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করে সরকার বিরোধী এ মোর্চাটি। সপ্তাহ ধরে তারা প্রকারান্তরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা যেভাবে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে, যেভাবে বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই প্রশ্নে ইতিমধ্যে জনগণ এবং বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের জাতীয় ঐক্যের জায়গাটা ইতিমধ্যে তৈরি হয়েছে। অনতিবিলম্বে সকলের দায়-দায়িত্ব নিয়ে হত্যাকাণ্ড এবং এই নৃশংসতা দায়-দায়িত্ব নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। সাবেক আইজিপি বেনাজির আহমেদের অবৈধ লেনদেনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন যে প্রতিবেদন আদালতে জমা দিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছে আদালত। রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে সাবেক এই পুলিশ প্রধানের অবৈধ সম্পদের বিষয়ে প্রতিবেদন দাখিল করে দুদক। সোমবার প্রতিবেদনের ওপর শুনানি শেষে আগামী ৫ই নভেম্বরের মধ্যে তদন্তের পরবর্তী অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে গত ২৩শে এপ্রিল বেনাজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে আদেশ দেয় হাইকোর্ট। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।